হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিজ্ঞেস স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা যে সমস্ত চাকরি পরীক্ষার উপযোগী 1000 ইতিহাস প্রশ্ন উত্তর করছিলাম, তো সেই ইতিহাস প্রশ্ন উত্তরে আজকে দ্বিতীয় ক্লাস 1000 ইতিহাস প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো 100 MCQ ইতিহাসের আমরা করব। চলো, আগের দিন আমাদের ফার্স্ট ক্লাস করা আছে, তোমরা সেখানে যাও, গিয়ে সেটাকে কমপ্লিট করো। আজকে আমরা 1000 প্রশ্ন উত্তরের দ্বিতীয় ক্লাস তোমাদের জন্য এনেছি। প্রথম কোশ্চেনটা দেখো, রাওলাট আইন কত সালে পাস হয়? রাওলাট আইন পাস হয় কিন্তু 1919 সালে রাওলাট আইন পাস হয়। এবং এই 1919 সালে আরও একটি আইন পাস হয়, যেটাকে আমরা বলতে পারি কি মন্টেগু চেমসফোর্ড আইন। কত সালে? 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন পাস হয়। রাওলাট আইন কত সালে পাস হয়? 1919 সালে। পরেরটা দেখো, খেদা সত্যাগ্রহ কত সালে হয়? খেদা সত্যাগ্রহ হয় কিন্তু 1918 সালে। মহাত্মা গান্ধী খেদা সত্যাগ্রহ অংশগ্রহণ করেছিলেন, বা মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত খেদা সত্যাগ্রহ 1918 সালে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেছিলেন কিন্তু দক্ষিণ আফ্রিকার নাটালে। তাহলে গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ কোথায়? এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক এক্সামে এসেছে। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হয়েছিল দক্ষিণ আফ্রিকার নাটালে। ঠিক আছে, তারপরে গান্ধীজি 1915 সালে 9 জানুয়ারিতে ভারতে চলে আসেন গোপালকৃষ্ণ গোখলের কথা অনুযায়ী। তো তাহলে গোপালকৃষ্ণ গোখলে হচ্ছে গান্ধীজির গুরুজি। তাহলে যেহেতু 1915 সালে 9 জানুয়ারি ভারতে গান্ধীজি পদার্পণ করে, ওই জন্য 9 জানুয়ারিকে বলা হয় কিন্তু কি নন রেসিডেন্ট ডে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা আমরা দেখি, ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? যদি বলে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন, তাহলে হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার নাটালে। আর কিন্তু যদি ভারতের কথা বলে, তাহলে ভারতে প্রথম সত্যাগ্রহ করে কিন্তু বিহারের চম্পারণে, কৃষকদের আন্দোলনের জন্য। বিহারের চম্পারণে কিন্তু আমাদের গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করে ভারতে। আর যদি ভারতের কথা না বলে, শুধু প্রথম সত্যাগ্রহ বলে, তাহলে হয়ে যাবে আমাদের দক্ষিণ আফ্রিকার নাটালে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তোমরা এটা ইজিলি মনে রাখতে পারবে। হিন্দু প্যাট্রিয়ট দেখো এইচ বা হ দিয়ে চালু, আর হরিশ্চন্দ্র এইচ বা হ দিয়ে স্টার্ট। তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কে রচনা করেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়? দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কিন্তু 1875 সাল থেকে। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান কে দেয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসার পরে যখন ভারতে রাজত্ব করতে চালু করলো, তাদের ব্যবসা বাণিজ্য বাড়ানো স্টার্ট করলো, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে ব্যবসা বাণিজ্য করার অধিকার আর কি, মানে ফরমান দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদের হচ্ছে মুঘল সাম্রাজ্যের রাজা ফারুক সিয়ার। তারপরে কোশ্চেনে আমরা চলে যাব, পাটালিপুত্র কোথায় অবস্থিত? পাটালিপুত্র কিন্তু আমাদের, যেহেতু পাটালিপুত্র হচ্ছে মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল পাটালিপুত্র, তো পাটালিপুত্র অবশ্যই গঙ্গা এবং সোন নদীর মাঝামাঝি অঞ্চলে, অর্থাৎ গঙ্গা, সোন এবং গণ্ডক। ঠিক আছে, অপশানের মধ্যে তোমরা গঙ্গা, সোন পেয়ে যাবে, এখানে গণ্ডকও দিয়েছে, গণ্ডক নদী। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে পাটালিপুত্র অবস্থিত কিন্তু গঙ্গা, সোন এবং গণ্ডক নদীর মধ্যবর্তী অঞ্চলে। তা পাটালিপুত্র ছিল কিন্তু মগধের রাজধানী। ঠিক আছে, মগধ হচ্ছে ষোড়শ মহাজনপদের অন্যতম মগধ মহাজনপদ, যেটা দক্ষিণ বিহারে অবস্থিত ছিল সেই সময়ে। তাহলে মগধের রাজধানী পাটালিপুত্র সোন ও গঙ্গা নদীর মাঝখানে কিন্তু অবস্থিত। মগধে যে 4টি রাজত্ব রাজ করেছিল, সেই মগধের হচ্ছে 4টি রাজত্ব, যেটা হচ্ছে হর্ষঙ্গ, শিশুনাগ, নন্দ এবং হচ্ছে মৌর্য বংশ। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব, ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়? ম্যাঙ্গালোরের সন্ধি হয় কিন্তু 1784 সালে। কত সালে ম্যাঙ্গালোরের সন্ধি হয়? 1784 সালে। বৃহৎ কথা কে লেখেন? বৃহৎ কথা লেখেন কিন্তু গোনার্ড কিন্তু বৃহৎ কথা বইটি রাইটার। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। এগুলো সব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা অবশ্যই এগুলোকে কিন্তু টুকে নেবে এবং চ্যানেলটাকে ভালো করে ফলো করো এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। সগৌলির সন্ধি কত সালে হয়? সগৌলির সন্ধি হয় 1816 সালে। ঠিক আছে, তারপরে দেখো, কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিল? ভারতের স্বাধীনতা সংগ্রামী অন্যতম মহিলা হচ্ছে কল্পনা দত্ত। তো এই কল্পনা দত্ত কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিল। বাংলাদেশের চট্টগ্রামে যে অস্ত্রাগার অর্থাৎ অস্ত্রশস্ত্র লুণ্ঠন করা হয়েছিল, সেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম সদস্য ছিল কিন্তু কল্পনা দত্ত।
তারপরে আমরা চলে যাই, বন্দি জীবন কে লেখেন? বন্দি জীবন এইটি লেখে কিন্তু সচিন সান্যাল। বন্দি জীবনের লেখক হচ্ছে কিন্তু সচিন সান্যাল। হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? হিন্দু মেলা একটা অর্গানাইজেশন, সেই হিন্দু মেলা স্থাপিত হয় কিন্তু 1867 সালে। কত সালে? 1867 সালে। ঠিক আছে, তারপরে কোশ্চেনে আমরা চলে যাই, ভারতের স্বতন্ত্র বিপ্লবের জনক কে? ভারতের স্বতন্ত্র বিপ্লবের জনক হচ্ছে বাসুদেব বলবন্ত ফারকে। ভারতের স্বতন্ত্র বিপ্লবের জনক হচ্ছে বাসুদেব বলবন্ত ফারকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ভারতের স্বতন্ত্র বিপ্লবের জনক বললে আমরা কী বলবো? বাসুদেব বলবন্ত ফারকে। ঠিক আছে, তারপরে দেখো বন্দে মাতরম কি? বন্দে মাতরম হচ্ছে একটি ইংরাজি নিউজ পেপার। কি ইংরাজি নিউজ পেপার হচ্ছে বন্দে মাতরম। আচ্ছা, আমাদের ভারতে প্রথম নিউজ পেপার স্টার্ট করে কারা? পর্তুগিজরা। তাহলে আমাদের ভারতে প্রথম নিউজ পেপার স্টার্ট করে পর্তুগিজ বা পর্তুগালের লোকেরা। প্রথম নিউজ পেপার যেটা হচ্ছে কি অগাস্টিন হিক্কি স্টার্ট করেছিল। ঠিক আছে, 1770 সালে অগাস্টিন হিক্কি কিন্তু প্রথম নিউজ পেপার স্টার্ট করেছিল। আচ্ছা, এই বন্দে মাতরম ওয়ার্ডটি কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দবট উপন্যাস থেকে সংগৃহীত করা বা নেওয়া হয়েছে। বন্দে মাতরম এই ওয়ার্ডটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু সংগৃহীত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের প্রথম দৈনিক বাংলা যদি নিউজ পেপার বলা হয় তাহলে কী হবে? সমাচার দর্পণ। প্রথম দৈনিক বললে মানে প্রতিদিন সমাচার দর্পণ না, আমাদের হবে সংবাদ প্রভাকর হচ্ছে আমাদের প্রথম বাংলা ভাষায় দৈনিক নিউজ পেপার, মানে ডেলি নিউজ পেপার। বাংলা ভাষায় দৈনিক নিউজ পেপার হচ্ছে কিন্তু কি আমাদের হচ্ছে প্রভাকর দর্পণ। ঠিক আছে, আর বাংলা ভাষার প্রথম যদি নিউজ পেপার বলা হয় তাহলে হবে কিন্তু সমাচার দর্পণ। যদি বাংলা ভাষার প্রথম নিউজ পেপার বলে হবে সমাচার দর্পণ, যেটা কিন্তু সাপ্তাহিক ছিল, মানে সপ্তাহে বেরোতো। কিন্তু বাংলা ভাষায় ডেলি নিউজ পেপার হলে কিন্তু আমাদের হয়ে যাবে কিন্তু সংবাদ প্রভাকর। ঠিক আছে, তারপরে দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি কে সম্পাদনা করে বা কে তৈরি করেছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেছিল শচীন্দ্র কুমার বসু। আচ্ছা, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি হচ্ছে আমাদের যখন 1905 সালে বঙ্গভঙ্গ হলো, সেই বঙ্গভঙ্গের সময় কিন্তু কি সার্কুলার নিয়ম জারি করেছিল। কি না সার্কুলার নিয়ম আর কি। তো সার্কুলার আইনের মধ্যে ছিল যারা স্টুডেন্ট তারা কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করতে পারবে না। যদি স্টুডেন্টরা বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান হয়, ঠিক আছে, তাহলে তাদেরকে কিন্তু কি বরখাস্ত করা হবে স্কুল থেকে বা কলেজ থেকে। তো এটা হচ্ছে সার্কুলার নিয়ম বা সার্কুলার আইন ছিল। সেই সার্কুলার আইনের প্রতিবাদে কিন্তু শচীন্দ্র কুমার অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেছিলেন আমাদের ভারতে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে। ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? ইলবার্ট বিল আন্দোলন হয় কিন্তু 1883 সালে। আচ্ছা, ইলবার্ট বিল কী ছিল? ইলবার্ট বিল আন্দোলনের মেন ব্যাপার ছিল যখন ভারতে যখন ইংরেজরা রাজত্ব করতো তখন কিন্তু একমাত্র ইংরেজদেরকে কোর্টের মধ্যে বিচার করতে পারবে ইংরেজরাই, এটাই নিয়ম ছিল। তাহলে ইংরেজদের বিচারক একমাত্র ইংরেজরাই হবে। ঠিক আছে, সেটা হচ্ছে নিয়ম ছিল। কিন্তু ইলবার্ট বলে এক ব্যক্তি তিনি কী করলেন? 1883 সালে একটা বিল আনলেন, যে বিলের মধ্যে দিয়ে বলা হয়েছে যে ইংরেজদেরকে ভারতীয়রাও কিন্তু ভারতীয় কোনো জাজ বা ভারতীয় কোনো আমাদের জাজরাও কিন্তু বিচার করতে পারবেন। এই বিলটা পাস করেছিল। তো এই ইলবার্ট বিল পাস করার ফলে ইংরেজরা এই ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করেছিল, যেটা হচ্ছে ইলবার্ট বিল আন্দোলন 1883 সালে হয়েছিল। পরে কোশ্চেনে আমরা চলে যাই। দেখো বলছে ইস্ট ইন্ডিয়া সোসাইটি কত সালে গঠিত হয়? ইস্ট ইন্ডিয়া সোসাইটি গঠিত হয় কিন্তু 1866 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপরে কোশ্চেন ইস্ট ইন্ডিয়া সোসাইটি। পরের কোশ্চেনে আমরা চলে যাই, অমৃতবাজার পত্রিকা কে সম্পাদন করেন? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যতগুলো কোশ্চেন পাবে এই 1000 জিকে, 1000 ইতিহাস কোশ্চেন, 1000 হিস্ট্রি কোশ্চেন, তোমরা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে। ঠিক আছে, তারপরেও কিন্তু তোমাদের জন্য আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো, আরও ক্লাস। তোমরা কিন্তু আমার সাথে যুক্ত হয়ে থাকো, অনেক ভালো ভালো ক্লাস পাবে। অমৃতবাজার পত্রিকা সম্পাদন করে শিশির কুমার ঘোষ। কে? শিশির কুমার ঘোষ। ঠিক আছে, পরিব্রাজক কে রচনা করেন? পরিব্রাজক রচনা করেন কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে একটি বক্তব্য রেখেছিল, আমরা সেটা সবাই জানি। সেটা কত সালে? সেটা 1993 সালে স্বামী বিবেকানন্দ কিন্তু এই বক্তব্যটা রেখেছিলেন। এবং 1997 সালে
আমার যদি ভুল হয়ে যায় তোমরা কারেকশান করে দেবে। 1997 সালে কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশন তৈরি করেছিল স্বামী বিবেকানন্দ। পরে কোশ্চেন চলে যাবো, কোল বিদ্রোহ কত সালে হয়? কোল বিদ্রোহ হয় কিন্তু 1831 সালে। 1831 সালে কিন্তু কোল বিদ্রোহ হয়, ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের বলে প্রথম কৃষক বিদ্রোহ কোথায় হয়, তাহলে আমরা বলতে পারি প্রথম কৃষক বিদ্রোহ হয় কিন্তু সন্ন্যাসী বিদ্রোহ, যেটা 1770 সালের দিকে হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম কৃষক বিদ্রোহ 1770 সালে, যার প্রধান ছিল কিন্তু ভবানী পাঠক, এবং কোল বিদ্রোহ হয় 1831 সালে। খিলাফত আন্দোলন কত সালে স্টার্ট হয়? খিলাফত আন্দোলন স্টার্ট হয় কিন্তু 1920 সালে, ঠিক আছে। খিলাফত আন্দোলন স্টার্ট হয় অসহযোগ আন্দোলনের পাশাপাশি। অসহযোগ আন্দোলন 1920 সালে স্টার্ট হয়। তো টার্কিতে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল, তো সেই খিলাফত আন্দোলনের তুর্কির প্রভাব ভারতেও হয়েছিল। তো ভারতীয় আন্দোলন খিলাফত আন্দোলন স্টার্ট হয়েছিল 1920 সালে। দুদু মিয়া কে ছিল? দুদু মিয়া ছিল হচ্ছে ফরাজি আন্দোলনের অন্যতম নেতা। ফরাজি আন্দোলনের নেতা কে ছিল? দুদু মিয়া। বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? বিজ্ঞান পরিষদ তৈরি হয় কিন্তু 1864 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজ্ঞান পরিষদ কত সালে তৈরি হয়? 1864 সালে। শুদ্ধি আন্দোলনের অন্যতম নেতা কি? শুদ্ধি আন্দোলনের অন্যতম নেতা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। শুদ্ধি আন্দোলনের নেতা হচ্ছে দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। ব্রহ্মানন্দ উপাধি কে গ্রহণ করে, বা কার উপাধি ছিল ব্রহ্মানন্দ? আমরা বলতে পারি কেশবচন্দ্র সেনের উপাধি ছিল কিন্তু ব্রহ্মানন্দ, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে আমরা যাই। ভিক্টোরিয়া ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কিন্তু কেশবচন্দ্র সেনই কিন্তু এই ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। বিশ্বম্ভর কার নাম ছিল? বিশ্বম্ভর নাম ছিল নিমাইয়ের নাম ছিল, ঠিক আছে। শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? শ্রী চৈতন্যদেবের প্রবর্তিত ধর্মের নাম হচ্ছে কিন্তু বৈষ্ণব ধর্ম। কী ধর্ম? বৈষ্ণব ধর্ম হচ্ছে শ্রী চৈতন্যদেবের প্রবর্তিত ধর্ম। চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? সেটা হচ্ছে ব্রহ্মচর্য। চতুরাশ্রমের প্রথম যে আশ্রমের নাম হচ্ছে ব্রহ্মচর্য। চতুরাশ্রম কিন্তু প্রচার করেছিল আমাদের জৈন তীর্থঙ্কর, যে আমাদের হচ্ছে পার্শ্বনাথ। আমাদের টোটাল 24টা তীর্থঙ্কর ছিল, তাই না? তার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে বৈষ্ণবদেব, এই ঋষভদেব ছিল প্রথম হচ্ছে তীর্থঙ্কর। তার লাস্টের আগেরটা অর্থাৎ 23 নম্বর তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, এবং লাস্ট তীর্থঙ্কর অর্থাৎ 24 নম্বর তীর্থঙ্কর ছিল কিন্তু আমাদের মহাবীর। তো এই যে চতুরাশ্রম এটা চালু করেছিল কিন্তু আমাদের হচ্ছে 23 নম্বর তীর্থঙ্করকে না হচ্ছে পার্শ্বনাথ। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? অন্ধ কবিতার পিতামহ বলা হয় কিন্তু পদ্মন। অন্ধ্র কবিতার পিতামহ বলা হচ্ছে কি পদ্মনকে। নিকোলা কোনটি কার আমলে ভারতে আসে? দেখো এই কোশ্চেনটা আমরা এর আগের ক্লাসে জিকে প্র্যাকটিস সিরিজ এই ম্যারাথনে কিন্তু এই কোশ্চেনটা আমরা রিপিট করেছি। বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম রাজা হচ্ছে কি না, অন্যতম রাজা হচ্ছে কৃষ্ণদেব রায়। সেই কৃষ্ণদেব রায় বা প্রথম কৃষ্ণদেবের আমলে কিন্তু নিকোলা কোনটি ভারতে এসেছিল। তো এই কৃষ্ণদেব রায় ছিল কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের রাজা, ঠিক আছে। এবং এই বিজয়নগর সাম্রাজ্যের যে রাজধানী ছিল সেটা হচ্ছে হাম্পি। এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি কর্ণাটকে অবস্থিত। তাই নিকোলা কোনটি এসেছিল প্রথম কৃষ্ণদেব রায়ের আমলে, ঠিক আছে। বাহমানি সাম্রাজ্য বা বাহমানি বংশের সুলতান কে ছিল? বাহমানি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিল কিন্তু ফিরোজ শাহ। ফিরোজ শাহ ছিল বাহমানি বংশের শ্রেষ্ঠ সম্রাট। তারপরে কোশ্চেন তোমরা দেখো, ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে? ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কিন্তু 1800 সালে। আমাদের বাংলাতে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত বা স্ট্যাবলিশ হয়েছিল কত সালে? 1800 সালে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়? কলকাতা মেডিকেল কলেজ, যেটা এখন আমাদের হচ্ছে, যেটাকে আমরা এখন কী নামে জানি, যে আমাদের কলেজ স্ট্রিটে অবস্থিত কলকাতা মেডিকেল কলেজ, সিএমসি। তো এই কলকাতা মেডিকেল কলেজ স্ট্যাবলিশ হয়েছিল কিন্তু 1835 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তাহলে 1800 সালে হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ, এবং 1835 সালে হয়েছিল কিন্তু আমাদের কলকাতা মেডিকেল কলেজ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। উডস ডিসপ্যাচ কত সালে ভারতে আসে? উডস ডিসপ্যাচ, তাহলে উডস একটা তার লেখনী বা তার একটা ডিসপ্যাচ ভারতের মধ্যে পাঠিয়ে দেয়। সেই উডস ডিসপ্যাচ কিন্তু ভারতে আসে কিন্তু 1854 সালে। কত সালে? 1854 সালে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কি আছে, যে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? দেখ, কলকাতা মেডিকেল কলেজ তো স্থাপিত হয় 1835 সালে। তখন ভারতের গভর্নর জেনারেল ছিল কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের গভর্নর ছিল কিন্তু
লর্ড উইলিয়াম। তো সেই লর্ড উইলিয়ামের আমলে কিন্তু কলকাতায় কী তৈরি হয় না, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 খ্রিস্টাব্দে। আর 1800 সালে তৈরি হয় কিন্তু আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ। কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? সবচেয়ে পুরানো আমাদের যদি ইনস্টিটিউশন বলা হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা মাদ্রাসা, যেটা কিন্তু 1781 বা 80 সালের দিকে স্ট্যাবলিশড হয়েছিল। 1780 বা 81 সালের দিকে আমাদের কিন্তু কলকাতা মাদ্রাসা স্ট্যাবলিশড হয়েছিল। ঠিক আছে, তাহলে কলকাতা মাদ্রাসা হচ্ছে 1781। 1800 সালে হচ্ছে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ। 1835 সালে হচ্ছে কিন্তু আমাদের কি হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যাই। পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করে? পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করে ওয়ারেন হেস্টিং। এগুলো সব জমিদারি বা এগুলো হচ্ছে কৃষি সংক্রান্ত যে বন্দোবস্ত বা আইনের এগুলো। তাহলে পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন? সেটা হবে আমাদের লর্ড ওয়ারেন হেস্টিং। তারপরে কোশ্চেনে আমরা চলে যাই, পুলিশ ব্যবস্থা সংস্কার কে করেন? মানে পুলিশ ব্যবস্থা বা পুলিশি আইন সংস্থা করায় কিন্তু লর্ড কর্নওয়ালিস। তাহলে ভারতের পুলিশ ব্যবস্থা সংস্কার বা ভারতের পুলিশ ব্যবস্থা শুরু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, ভার্সাই সন্ধি কত সালে স্ট্যাবলিশড হয় বা ভার্সাই সন্ধি কত সালে হয়? ভার্সাই সন্ধি হয় কিন্তু 1783 সালে। কত সালে ভার্সাই সন্ধি সংঘটিত হয়? 1783 সালে। ঠিক আছে, ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে? ভার্সাই সন্ধি হয় কিন্তু আমাদের ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে 1783 সালে ভার্সাই সন্ধি কিন্তু স্ট্যাবলিশড হয়। ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়? দেখো, ইংরেজ ও টিপু সুলতানদের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধের ফলে যে সন্ধি হয়েছিল সেটা হচ্ছে কিন্তু ম্যাঙ্গালোর সন্ধি। তো এই ম্যাঙ্গালোর সন্ধি হয় কিন্তু ইংরেজ ও টিপু সুলতানদের মধ্যে কিন্তু ম্যাঙ্গালোর সন্ধি স্ট্যাবলিশড হয়। তারপরে কোশ্চেন দেখো, তৃতীয় মহীশূরের যুদ্ধ কাদের মধ্যে হয়? তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কিন্তু টিপু সুলতানের এই কর্নওয়ালিস। তো তৃতীয় মহীশূর যুদ্ধ কার মধ্যে? টিপু সুলতান এবং কর্নওয়ালিস, এবং তারপরে কিন্তু ম্যাঙ্গালোর সন্ধি হয়। ঠিক আছে, তো এই মহীশূর, তৃতীয় মহীশূর। আচ্ছা, মহীশূরের বর্তমান নাম কি বললাম? মহীশূরের বর্তমান নাম হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের আগে নাম ছিল মহীশূর। 1973 সালে মহীশূর নামটা বা মাইসর নামটা চেঞ্জ হয়ে যায় কিন্তু কর্ণাটক। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত ভারতে কত সালে স্টার্ট হয়? 1793 সালে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত স্টার্ট হয়। প্রথমে ওই আমাদের চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম আমরা বলতে পারি পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটা কিন্তু লর্ড কর্নওয়ালিস এস্টাবলিশ করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, পরে কোশ্চেনে আমরা চলে যাই, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কার আমলে হয়? দেখো, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় কিন্তু লর্ড হেস্টিংয়ের আমলে, ওয়ারেন হেস্টিংয়ের আমলে কিন্তু তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়। ঠিক আছে, মারাঠা এবং ইংল্যান্ডের। পুরন্দরের চুক্তি কত সালে হয়? পুরন্দরের চুক্তি হয় 1773 সালে। কত সালে হয়? 1773 সালে। পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? পুরন্দরের চুক্তি হয়েছিল ইংরেজ এবং মারাঠাদের মধ্যে কিন্তু পুরন্দরের চুক্তি হয়েছিল। ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়? ছিয়াত্তরের মন্বন্তর হয় কিন্তু 1770 সালে। আর বাংলায় হলে সেটা হবে 1776 সাল। ঠিক আছে, বাংলা সাল অনুযায়ী 1776, ওই জন্য 76-এর মন্বন্তর বলা হচ্ছে। আর যদি ইংলিশে হয় সেটা 1770 সাল হবে। ঠিক আছে, সেটা তোমরা একটু দেখে নেবে। দাক্ষিণাত্যের ক্ষত কার আমলে? দাক্ষিণাত্যের ক্ষত মানে দাক্ষিণাত্যকে জয় বা দাক্ষিণাত্যে অ্যাটাক হয় কিন্তু মোগল সাম্রাজ্য ঔরঙ্গজেবের আমলে কিন্তু হয়। তাহলে দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে? ঔরঙ্গজেবের আমলে। রঙ্গিলা খানকে কি বলা হয়? রঙ্গিলা খান, দ্বিতীয় আকবরকে রঙ্গিলা খান, মোগল সাম্রাজ্যের দ্বিতীয় আকবর যে রাজা আর কি, যে মোগল সাম্রাজ্যের রাজা ছিল, সেই দ্বিতীয় আকবরকে কি রঙ্গিলা খান বলা হয়। ঠিক আছে, বা রঙ্গিলা খানকে দ্বিতীয় আকবর বলা হয়। ঠিক আছে, এইভাবেও মনে রাখতে পারো। পুষ্যবর্তী সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। পুষ্যবর্তী রাজাদের রাজধানী ছিল থানেশ্বর। এই পুষ্যবর্তী রাজা একজন কি? হর্ষবর্ধন। ঠিক আছে, তালিকায় পুষ্যবর্তী রাজধানী ছিল থানেশ্বর এবং এই পুষ্যবর্তী রাজার অন্যতম ছিল কিন্তু হর্ষবর্ধন। হর্ষবর্ধনের আমলে কে আসে? হিউয়েন সাং। কিন্তু হর্ষবর্ধনের আমলে কিন্তু হিউয়েন সাং পর্যটক কিন্তু ভারতে আসেন। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলছে যে পরমেশ্বর পরম ভট্টাকার মহারাজাধিরাজ কার উপাধি? দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরমেশ্বর পরম ভট্টাকার মহারাজাধিরাজ কিন্তু ধর্মপাল এবং দেবপাল দুজনেই কিন্তু কে? ধর্মপাল এবং দেবপাল দুজনেই এই উপাধি গ্রহণ করেছিল।
পরমেশ্বর পরমভট্টকার মহারাজা ধীরাজ। কি পরমেশ্বর পরমভট্টকার মহারাজা ধীরাজ তাহলে ধর্মপাল এবং দেবপাল দুজনই গ্রহণ করেছিল। ঠিক আছে। পল্লব বংশের শেষ রাজাকে, পল্লব বংশের শেষ রাজা হচ্ছে কিন্তু আমাদের অপরাজিতা বর্মন। পল্লব বংশের শেষ রাজা হচ্ছে আমাদের অপরাজিতা বর্মন। ঠিক আছে। তো এই ছিল আমাদের 100 ইতিহাসের কোশ্চেন আনসার বা 1000 সিরিজ, 1000 সিরিজ, ইতিহাসের 1000 সিরিজে এটা যে দ্বিতীয় ক্লাস। তোমরা এই ক্লাসগুলোকে কিন্তু ভালো ভালো করে ফলো করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ওকে ভাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।